আজকের বিষয় আবার শেখ হাসিনা। ভারতের সব দল শেখ হাসিনার পাশে, এটাই আজকের আমার ভিডিওর বিষয়। আপনারা জানেন যে গত বছর 5 আগস্ট শেখ হাসিনা ভারতে চলে আসার পর এ পর্যন্ত আমি অনেকগুলি ভিডিওতে এই প্রসঙ্গ আলোচনা করেছি যে হাসিনার প্রত্যর্পণ, অর্থাৎ হাসিনাকে কতদিন থাকতে দেওয়া হবে, তাকে অন্য কোনো দেশে পাঠানো হবে কিনা বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে ভারতের সরকারের কি অবস্থান, রাজনৈতিক দলগুলির কি অবস্থান। তো একটা নতুন পরিস্থিতির কারণে আমি এই বিষয়টি আবার আলোচনায় আনছি। তার আগে আপনাদের একটু ধরিয়ে দিই যে গত বছর 5 আগস্ট বিকেলবেলা যখন শেখ হাসিনা তার বোনকে নিয়ে ভারতে এলেন, সেদিন ভারতের সংসদ চালু ছিল। সেদিনই ভারতের সংসদে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি ইনফরমেশন দেন, সাংসদদের জানান যে জরুরি পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে এসেছেন এবং ভারত সরকার তাকে আতিথেয়তার জন্য পর্যাপ্ত বন্দোবস্ত করেছে। এবং সেদিনই কিন্তু সব দলই এটাকে সাধুবাদ জানায়। পরদিন ভারতের সংসদে একটি সর্বদলীয় বৈঠক হয়েছিল। সেই বৈঠকে সরকারের তরফে লিখিতভাবেই জানানো হয় যে কোন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত সমস্ত দল, অর্থাৎ যারা সংসদে যে দলগুলি আছে, বলাই বাহুল্য যে মূল যে দলগুলি, সেই দলগুলি সবাই এই সিদ্ধান্তে, সরকারের সিদ্ধান্তে সায় দেয়, যেটি একটি সঠিক সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে। আপনারা জানেন যে ভারত সরকার এখন পরিচালনা করছে ভারতীয় জনতা পার্টি, যার প্রধান নেতা নরেন্দ্র মোদী, তিনি প্রধানমন্ত্রী। এবং এই দল চালিত সরকারের যে সিদ্ধান্ত, সেটাকে কিন্তু সব দল, অর্থাৎ কংগ্রেস, সিপিএম, সিপিআই, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, এরা সকলেই কিন্তু এন্ডোর্স করে, অর্থাৎ সিদ্ধান্তটিকে মঞ্জুর করে বা অনুমোদন করে এবং তারা বলে যে এটা সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। এখন আজকে তাহলে আমি ভিডিওটা কেন করছি, এর মধ্যবর্তী সময়তে আমি আরো 4-5টা ভিডিওতে এটাও ব্যাখ্যা করেছি যে কেন শেখ হাসিনার ব্যাপারে ভারত সরকারের অবস্থান অত্যন্ত ইতিবাচক। সম্প্রতি আপনারা জানেন যে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি দিল্লিতে মিডিয়ার একটা অনুষ্ঠানে খুব খোলাখুলি বলেছেন যে হাসিনা কতদিন থাকবেন এটা হাসিনাই ঠিক করবেন। অর্থাৎ ভারত সরকার কখনো তাকে বলবেও না যে আপনি অন্য কোনো দেশে চলে যান বা আপনাকে আমরা দেশে ফিরিয়ে দিচ্ছি, এটা বলা হবে না। এটা একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে উনি যতদিন মনে করবেন যে উনি দেশে নিরাপদ নন, ততদিন উনি ভারতে থাকতে পারবেন। অতএব এই নিয়ে কোনো সংশয় নেই। তারপরও আমি আজকে আলোচনাটা করছি এই কারণে যে বৃহস্পতিবার দিল্লিতে ভারতের সংসদে যে বিদেশ মন্ত্রক বিষয়ক যে সংসদীয় কমিটি, যেটা বাংলাদেশে বলা হয় পররাষ্ট্র মন্ত্রক, তেমনি আমাদের হচ্ছে বিদেশ মন্ত্রক। এই বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটি, তাদের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে অনেক দেশ নিয়ে নানান ধরনের মন্তব্য তাদের আছে। অর্থাৎ ভারতের সাংসদেরা, বিভিন্ন দলের সাংসদেরা, তারা পররাষ্ট্র মন্ত্রকের কাজকর্ম বা বিদেশ মন্ত্রকের কাজকর্মকে তারা পর্যালোচনা করেছেন এবং কোথায় ভালো কোথায় মন্দ তার কিছু দৃষ্টান্ত সেখানে আছে। একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে বাংলাদেশ। এটাও নতুন নয়, বিগত বহু বছর ধরেই বাংলাদেশ নিয়ে আলাদা করে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থাকে। এই চ্যাপ্টারে এবারে একটা নতুন কথা বলা আছে, যেটা হচ্ছে যে উদ্বেগজনক। সেটা বলা হয়েছে যে মুক্তিযুদ্ধের পর, অর্থাৎ 1971-এ বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্কের অনেক ওঠানামা হয়েছে। এক এক সময় এক এক ধরনের সম্পর্ক হয়েছে। শেখ হাসিনার দ্বিতীয় পর্বে সম্পর্কটাকে বলা হচ্ছিল যে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অনন্য উচ্চতায় তারা পৌঁছেছে, এটাও বলা হচ্ছিল। আবার বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশ যখন স্বাধীন বাংলাদেশ যাত্রা শুরু করলো, তারপরে 15ই আগস্ট 1975 পর্যন্ত, অর্থাৎ বঙ্গবন্ধুকে হত্যা যে ঘটনা, সেই ঘটনা পর্যন্ত বাংলাদেশ ভারতের সম্পর্ক এক খাতে বয়েছে। তারপরে যে সরকারগুলি এসে তাদের সঙ্গে সম্পর্কের অনেক ওঠানামা ছিল। এই মধ্যবর্তী সময়তে যারা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদে ছিলেন, তার মধ্যে অবশ্যই অন্যতম হচ্ছেন জিয়াউর রহমান। তারপরে আমরা জানি যে হুসেইন মোহাম্মদ এরশাদ, তারপরে খালেদা জিয়া, নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবং
শেখ হাসিনা দু দফায় প্রধানমন্ত্রী, সব মিলিয়ে 5 বছর তিনি প্রধানমন্ত্রী, বা 5বারের প্রধানমন্ত্রী তিনি। প্রথমে 1996 থেকে 2001, পরে আবার 2009 থেকে 2024। এই যে দ্বিতীয় দফায় 15 বছর 8 মাস তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এই সময়টা ভারত বাংলাদেশ সম্পর্ককে বলা হচ্ছে যে অনন্য উচ্চতায় উঠেছিল। নানান বিষয়ে নানান ধরনের বোঝাপড়া হচ্ছিল দুই দেশের মধ্যে, এবং দু দেশই তার ফলে উপকৃত হচ্ছিল। কিন্তু এই মুহূর্তে অর্থাৎ 5 আগস্ট 2024-এর পর যে পরিস্থিতি, অর্থাৎ বিগত 16 মাস, এই 16 মাসকে ভারতের সংসদীয় কমিটি বলেছে মোস্ট চ্যালেঞ্জিং রিলেশনস, অর্থাৎ সম্পর্কটা একটা ভারতের কাছে একটা বড় চ্যালেঞ্জ, যে তারা কিভাবে বাংলাদেশের যে সরকার বা বাংলাদেশে যারা শাসন করছেন তাদের সঙ্গে কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক চালিয়ে নিয়ে যাবে, এটা ভারতের কাছে খুব চ্যালেঞ্জিং। ভারত সরকারের তরফে একটি কথা বারে বারেই বলা হচ্ছিল যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে অনেক বেশি স্বস্তি বোধ করবে। অন্তর্বর্তী সরকার মানে অন্তর্বর্তী, তারা মনে করছিল যে তাদের তরফে বারবারই এটা বোঝানো হচ্ছিল যে অন্তর্বর্তী সরকারের কোনো কিছুকেই ভারত সরকার খুব সিরিয়াসলি নেবে না। নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে যারাই ক্ষমতায় আসবে তাদের সঙ্গে ভারত সরকার কাজ করবে, সে সরকারের চরিত্র যাই হোক না কেন। আমি এই প্রসঙ্গে আপনাদেরকে পাকিস্তানের একটা উদাহরণ দিতে পারি, পাকিস্তান ভারত সম্পর্কের। সেটা হচ্ছে পাকিস্তানের জেনারেল মোশাররফ, তিনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তাকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং তিনি আগ্রায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তার সঙ্গে তার শীর্ষ বৈঠক হয়েছিল। কিন্তু এই জেনারেল মোশাররফ কিন্তু যখন পাকিস্তানের জেনারেল ছিলেন, সেনা প্রধান ছিলেন, তখন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে খানিকটা অন্ধকারে রেখেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিয়েছিলেন, এবং কার্গিল সংঘর্ষ হয়েছিল, এবং এটা ছিল সম্পূর্ণভাবে মোশাররফের নিজস্ব সিদ্ধান্ত। নওয়াজ শরীফ প্রকাশ্যেই বলেছিলেন যে সেনা প্রধান তাকে এই ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে রেখেছিলেন। সো সেই যে মোশাররফ, তিনি যখন প্রেসিডেন্ট হয়েছেন তখন কিন্তু তাকে ভারতে আমন্ত্রণ জানাতে অটল বিহারী বাজপেয়ী কোনো দ্বিধাবোধ করেননি। ফলে আগামী দিনে যারা বাংলাদেশের সরকারে আসবে তাদের সঙ্গেই ভারত সরকার কাজ করবে। আমি ফিরে আসি হাসিনার প্রসঙ্গে। কেন আজকের এই বিষয়টি নিয়ে আমি ভিডিও করছি? সংসদীয় কমিটি তাদের রিপোর্টে আরো একটি কথা বলেছে। তারা বলেছে যে শেখ হাসিনাকে যে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, এটা ভারতের প্রাচীন যে ঐতিহ্য, যে আতিথেয়তার যে ঐতিহ্য, সেই আতিথেয়তার ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবং ভারত সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিয়েছে, এইটা হচ্ছে তাদের রিপোর্টে তারা বলেছে। এটার মানে হচ্ছে যে ভারত সরকারের সিদ্ধান্তই শুধু নয়, এখন ভারতের সব দলই কিন্তু শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে গেল। মনে রাখতে হবে যে এই যে সংসদীয় কমিটির রিপোর্টটা প্লেস হলো যখন সংসদে, তখন কিন্তু আবার পরিস্থিতির অনেক গুণগত পরিবর্তন হয়ে গিয়েছে। ইতিমধ্যে শেখ হাসিনা ট্রাইব্যুনালে তাকে সাজা দেওয়া হয়েছে এবং তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে। আরেকটি মামলায় তাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয়েছে। আরেকটি মামলায় তার মোট 30 বছরের জেল দেওয়া হয়েছে। একের পর এক মামলাতে তার, আমার ধারণা যে এটা প্রায় 1000 বছর ছাপিয়ে যাবে যা মামলা তাকে দেওয়া হয়েছে। সব মিলিয়ে সব মামলায় যদি বিচার হয় এবং বিচারকরা যদি এরকম সাজা দিতে থাকেন, তাহলে 1000 বছরের বেশি হয়তো শেখ হাসিনার কারাবাসের সাজা হবে। তো যাই হোক, সংসদীয় কমিটি যখন এই সিদ্ধান্তকে এইভাবে এন্ডোর্স করে দিল, তার মানে এটা শুধুমাত্র ভারত সরকারের সিদ্ধান্ত নয়, ভারতের সবকটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত। অর্থাৎ রাজনৈতিক দলগুলি তারা ভারতের বিজেপি পরিচালিত, নরেন্দ্র মোদী পরিচালিত সরকারের সিদ্ধান্তে তারা সায় দিল। আমি ইতিপূর্বে আপনাদের বলেছি যে ভারতের রাজনৈতিক নানান ধরনের মানে বিরোধিতা খুব স্বাভাবিক, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। রাজনৈতিক দলগুলির মধ্যে নীতিগত, আদর্শগত অনেক ফারাক আছে। কংগ্রেস এবং বিজেপির মধ্যে তো আদর্শগত ফারাক খুব বড়, বেশ জোরালো ফারাক আছে। নীতিগত নানান ধরনের ফারাক তাদের দুটি দলের মধ্যে আছে। এবং বাকি যে দলগুলি, অর্থাৎ এখন ভারতের রাজনীতিতে বেশ কিছু আঞ্চলিক দল আছে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জাতীয় রাজনীতিতে। তার মধ্যে অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, তামিলনাড়ুতে ডিএমকে আছে, এমকে স্ট্যালিনের
সোরেনের নেতৃত্বে ডিএমকে, বিহারে রাষ্ট্রীয় জনতা দল বা বিহারে জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড আছে, এই যে এত দল আছে তারা সবাই কিন্তু এই সিদ্ধান্তটাকে এন্ডোর্স করেছে, অনুমোদন করেছে, যেটা সঠিক সিদ্ধান্ত। অর্থাৎ বাংলাদেশ সরকার তারা তাদের মতো করে ভারতের উপরে চাপ তৈরি করার চেষ্টা করছে, নানান ধরনের কৌশল অবলম্বন করছে যে শেখ হাসিনাকে ফেরাতে হবে, ফেরাতে হবে, ফেরাতে হবে। কিন্তু ভারত সরকার কিন্তু খুব ঐক্যবদ্ধভাবে এক সুরে কথা বলছে, এখানে কিন্তু কোনো দ্বিমত নেই। অর্থাৎ বাকি দলগুলো তারাও কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রীর ব্যাপারে তাদের অবস্থানের সঙ্গে বিজেপির অবস্থানের কোনো ফারাক নেই। অর্থাৎ তাদের মধ্যে অন্য নানান প্রশ্নে রাজনৈতিক বিরোধিতা থাকলেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আওয়ামী লীগ এবং তার সভানেত্রী শেখ হাসিনা তাদের সম্পর্কে ভারতের সব দলের কিন্তু অভিন্ন অবস্থান এখন। অর্থাৎ সকলেই মনে করছেন যে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তাতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের কোনো প্রশ্নই আসে না, বরং অতিথির প্রতি যে আচরণ করা দরকার, ভারত দীর্ঘ বছর ধরে যে আচরণ করে এসেছে সেই আচরণ, সেই ধরনের ব্যবহারই তার প্রতি তাকে দেওয়া হবে, সেইভাবেই তাকে আশ্রয় দেওয়া হবে, তার প্রতি সেই আতিথেয়তাই দেওয়া হবে। আপনারা ইতিমধ্যে জানেন, আমি বলেওছি যে শেখ হাসিনাকে যথেষ্ট সুরক্ষা দিয়ে রাখা হয়েছে, দিল্লিতে আছেন তাকে রাখা হয়েছে এটা বলা হয়। আমি কিন্তু এইভাবে দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারবো না, তার কারণ সত্যি নিরাপত্তা জনিত কারণে এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, বলা হয় না কখনো এটা। এবং কারণ শেখ হাসিনার অনেক শত্রু আছেন এবং তারা যে ভারতে এসে ষড়যন্ত্র করবেন না এটার তো কোনো গ্যারান্টি নেই। ফলে ভারত সরকার, বলা হয় তিনি দিল্লিতে আছেন, কিন্তু দিল্লিতেই আছেন কিনা আমি সেটা দায়িত্ব নিয়ে বলছি না, কিন্তু যেখানেই তিনি থাকুন তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষা দেওয়া হয়েছে। তাকে আমাদের, যেটা আমি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি, যে ভারতের প্রথম সারির মন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীরা, তারা যে ধরনের বাংলোতে থাকেন, সুরক্ষিত বাংলো, সুসজ্জিত অত্যাধুনিক বাংলো, সেই রকম একটি বাংলোতে তিনি থাকেন। তার জন্য সার্বক্ষণিক কর্মচারীরা আছেন। একেবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন যে ধরনের সুযোগ সুবিধাগুলি তিনি পেতেন, প্রায় সব সুবিধাই তার জন্য বরাদ্দ আছে। তার সুবিশাল অফিস আছে, কর্মচারী আছে, এবং তার চিকিৎসা, তার স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা বলতে আমি মূলত স্বাস্থ্য পরীক্ষা, কারণ শেখ হাসিনা ঘটনাচক্রে তার বয়সের হয়েছে, কিন্তু তিনি, আমি বলবো যে বয়স ছাপিয়ে তিনি অনেক বেশি সুস্থ আছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা তার কণ্ঠস্বরে খুব ভালো ধরা পড়ে। এবং আমরা উনি প্রধানমন্ত্রী থাকাকালীনও দেখেছি তার যে পদচারণা, চলাফেরা, এই সব কিছুর মধ্যে থেকেও বোঝা যায় যে তিনি যথেষ্ট সুস্থ আছেন। বয়স যাই হোক না কেন তিনি নিজেকে সুস্থ রাখতে পেরেছেন এবং তার কণ্ঠস্বরের মধ্যে সেই বিষয়টা ধরাও পড়ে। ভারতে তাকে কিন্তু অত্যন্ত সুরক্ষা, এই সুরক্ষার মধ্যে সব ধরনের বিষয় আছে। স্বভাবতই আজকে যে গতকাল যে ভারতের সংসদীয় কমিটির যে রিপোর্টটি তারা পেশ করেছে সংসদে, এটা ভারতের সংসদের মধ্যে নথিভুক্ত হয়ে গেল যে শেখ হাসিনাকে না ফেরানোর যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে, বা তাকে যে অতিথি করে রাখার সিদ্ধান্ত নিয়েছে, এটা এখন ভারতের সব দলের সিদ্ধান্ত। অর্থাৎ এটার মানে দাঁড়াচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ যেখানে ব্রাত্য হতে পারে, সেই দলকে সেখানে মাথা তুলতে দেওয়া হচ্ছে না, তাদের নিকেশ করা হচ্ছে, নির্বাচনে তাদের অংশ নিতে দেওয়া হচ্ছে না, এই সব কিছুই ঠিক। কিন্তু ভারতের দলগুলি আওয়ামী লীগের পাশে আছে। এইটা এই সংসদীয় কমিটির রিপোর্টের এই প্রকাশের পর অন্তত এটাই সাব্যস্ত হয় যে সব দল শেখ হাসিনার পাশে আছে এবং সব দল মনে করছে যে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, সেটা ভারতের জন্য বিপজ্জনক। আর এর আগে তো আমি বলেওছি যে শেখ হাসিনা তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে অনেক বিতর্ক আছে। বিতর্কগুলোকে আমি অস্বীকার করি না, কিন্তু তার একটা বড় কৃতিত্ব হচ্ছে যে এই উপমহাদেশ শুধু নয়, গোটা বিশ্ব যে সমস্যায় ভুগছে এখন, জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ, এই সবের বিরুদ্ধে কিন্তু তার এই 15 বছরের সরকার যখন তিনি ছিলেন, 15 বছর 8 মাস, তিনি কিন্তু এই
মানে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। যে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই ভারত রাষ্ট্র, ভারত সরকার, ভারতের সব দল করছে। এখানেও কিন্তু ভারতের একটা ঐক্যমত্য আছে যে জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের সব দল এক সুরে কথা বলে, এবং সেই কারণেও কিন্তু তারা শেখ হাসিনার ভারতের অবস্থানটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে, যে তাকে আশ্রয় দেওয়াটা ভারতের তরফে একটা বড় বার্তা গিয়েছে যে যারা এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরোধিতা করে, অহিংসার পথে চলে, ভারত তাদের পাশে থাকে। ভারত এটা না করলে ভারত সরকারের বদনাম হতো, ভারত রাষ্ট্রের বদনাম হতো, কেউ ভারতকে ভরসা করতো না। কিন্তু দীর্ঘদিন ধরে নানান জনকে ভারত আশ্রয় দিয়েছে। আপনারা ইতিহাস ঘাটলে এই বিষয় নিয়ে আরো অনেক তথ্য জানতে পারবেন। আজকে আর দীর্ঘায়িত না করে আমি এখানেই শেষ করছি। শুধু শেষ কথা আবার বলি যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তটি এখন ভারতের সব দলের, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পাশে সব দলই আছে। গত শুক্রবার থেকে শুরু করে 100 ঘন্টারও কম সময়ে দেশে পরপর কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। শুক্রবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের প্রাক্কালে এটি বড় রাজনৈতিক খবর। এর আগেই একই দিনে দুপুরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। এরপর আলোচনায় আসে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেয়া, তার বিরুদ্ধে মামলা এবং 5 দিনের রিমান্ড। প্রশ্ন, এই ঘটনাগুলোর পেছনে আসলে কারা রয়েছে? নির্বাচনকে বানচাল করতেই কি এসব ঘটনার সূত্রপাত? কারা ঘটাচ্ছে এগুলো? নাকি ভারতে বসে আওয়ামী লীগই কলকাঠি নাড়ছে? বিবিসি বলছে, বাংলাদেশে সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত এবং দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য দলটি দাবি জানিয়েছে, তবে তারা নির্বাচনকে বয়কট করছে না। তফসিল ঘোষণার পর হাদিকে হত্যার চেষ্টা, এমনকি জড়িত সন্দেহভাজনের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের সংশ্লিষ্টতার কথাও শোনা যাচ্ছে গণমাধ্যম মারফত। নির্বাচনকে বানচাল করতে এ ধরনের কাজ করতে পারে বলে মনে করছেন অনেকেই, বিশেষ করে এমন একটি সময় যখন তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি মোটামুটি পাকাপোক্ত। সবচেয়ে বড় কথা, তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কিন্তু জল ঘোলা কম হয়নি। অনেক গণমাধ্যমে এও বলা হয়েছে, এরদোয়ান সরকার চায় না জামায়াতের বিরুদ্ধে নির্বাচনে জিতুক বিএনপি, তাই তারেক রহমানকে দেশে ফিরতে দিতে চায় না তারা। দেশে ফিরলে সত্যিই তাকে কিছু সমস্যায় পড়তে হতে পারে, এমন কানাঘোষা শোনা যাচ্ছে ঠিকই, কিন্তু পরে দেখা গেল এসব মুখরোচক খবরের বেশিরভাগেরই সূত্রপাত ভারতীয় সংবাদ মাধ্যমে। অর্থাৎ আসন্ন নির্বাচনকে ঘিরে বেশ বড় খেলা যে চলছে সে তো বলাই বাহুল্য। এদিকে হাদিকে হত্যা চেষ্টার ঘটনার পর এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর দাবি অনুযায়ী এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে মূল সন্দেহভাজন ফয়সাল এখনো ধরাছোঁয়ার বাইরে। এই ঘটনার মধ্যেই কূটনৈতিক পর্যায়েও নড়াচড়া লক্ষ্য করা গেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী রবিবার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়, যদিও এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। প্রথম আলো বলছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনরা ভারতে প্রবেশ করলে যেন তাদের গ্রেফতার করা হয়, এমন অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে পত্রিকাটি গত কয়েক মাস ধরে ছক কষা হচ্ছিল এমন একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। সেখানে প্রশ্ন তোলা হয়েছে, হাদি হত্যা চেষ্টার সঙ্গে জড়িতরা কি সত্যি ভারতে পালিয়ে গেছে? আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীর সেই ঘটনার মাত্র 12 ঘন্টার মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এই তথ্য সামনে আসার পর সবগুলো ঘটনার সঙ্গেই ভারতের কোনো না কোনো যোগসূত্র আছে বলে মনে করছেন অনেকেই। একইভাবে
সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার প্রসঙ্গেও অনেকেই খুঁজে পাচ্ছে এর সঙ্গে যোগসূত্র। শুধু তাই নয়, অনেকে আবার দাবি করছেন যেসব সাংবাদিক সরকারের সমালোচনা করছেন তাদের সবার সঙ্গে নাকি ভারতের যোগসূত্র আছে। মানে ব্যাপারটা এমন যে ভারতের মদতেই তারা সরকারের বিরুদ্ধে কথা বলছে। ওই তালিকায় আছেন আব্দুল নূর তুষার, মাসুদ কামালের মতো সাংবাদিকরাও। সাংবাদিকতা জগতের এক ভীষণ পরিচিত মুখ আনিস আলমগীর বহু বছর সাংবাদিকতা করেছেন। আফগান আমেরিকা যুদ্ধে তালেবানদের হাতে বন্দী থেকেছেন, ইরাক যুদ্ধে রণাঙ্গন থেকে সরাসরি সংবাদ কাভার করেছেন। বর্তমানে সাংবাদিকতার উপর শিক্ষকতা করছেন। রোববার রাতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে মামলা, রিমান্ড আদেশ সব ঘটে গেল চোখের নিমিষে। সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। তবে তিনি আলোচনায় এসেছেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে। হাদি যেদিন গুলিবিদ্ধ হলো সেদিন রাতেই একটা তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও পোস্ট করেছিলেন আনিস আলমগীর। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চাউর যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনার সঙ্গে যোগসূত্র আছে আনিস আলমগীরের। তাদের দাবি, যেদিন হাদিকে গুলি করা হলো সেদিনই কেন নেহারি খাওয়ার ভিডিও তিনি উদযাপন করতে হবে, আবার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। কারণটাও তারাই বলছেন। তাদের অভিযোগ, তিনি আসলে ভারতের চর, যে কারণে হাদিকে হত্যা চেষ্টা হয়েছে সেই একই কারণে ভারত তাকে সহ আরো বেশ কয়েকজন সাংবাদিককে টাকা দিচ্ছে আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য। আর এজন্যই নাকি ফুরফুরে মেজাজে দেশের এই ক্রান্তিকালেও নেহারি খেতে পেরেছেন আনিস আলমগীর। এখন প্রশ্ন, আসলে কাজ করতে গিয়ে সরকারের এই ধরনের সিদ্ধান্ত আরো আত্মবিধ্বংসী কিনা? নির্বাচন আসতে খুব বেশি সময় আর বাকি নেই। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় উঠতে থাকা গুজব বা অনুমানের উপর ভর করে এরকম গ্রেফতার কারো কারো এজেন্ডা বাস্তবায়নকে আরো সহজ করে দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।